কথা ছিল গেরুয়া ঝড়, উল্টে আমরা দেখলাম সবুজ ঝড়ের ইঙ্গিত পাওয়া গেল। অনেকগুলি আসন চুলচেরা বিশ্লেষণ হলো, কি কেন এরকম রেজাল্ট? দেখুন, বিশ্লেষণ তো এত তাড়াতাড়ি হয় না এবং সেটা হওয়া সম্ভব না। যারা আমরা পশ্চিমবঙ্গে থাকি বা পশ্চিমবঙ্গের মানুষ যারা পশ্চিমবঙ্গ সম্পর্কে খবর রাখেন, তারা একটা অদ্ভুত সত্য পশ্চিমবঙ্গে জানেন, এই মুহূর্তে অন্তত বিশেষ করে, যে অন্য রাজ্যে ভোট হয় আর পশ্চিমবঙ্গে ভোট করাতে হয়। তো এই দুটোর মধ্যে একটা সাংঘাতিক তফাৎ রয়েছে। তো এই ভোট করানোর যে পদ্ধতি, সেই পদ্ধতির সঙ্গে প্রশাসনের একটা বড় যোগাযোগ আছে, তাই না? প্রচুর জায়গায় ভোট দিতে না দেওয়া, টেরারের পরিবেশ তৈরি করা গ্রামে গ্রামে, এই কথাগুলো আমি বলছি বলে নয়, যারা শুনছেন তারাও এটার সঙ্গে পরিচিত। পশ্চিমবঙ্গের মানুষ রোজগারহীন অবস্থায়, অধিকাংশ মানুষ, তারা কিন্তু দিন কাটাচ্ছেন। আগামী ছেলেমেয়ের ভবিষ্যৎ কি হবে সেটাও তারা জানেন না। আমাদের এখানে মন দিয়ে চাকরি জন্য পরীক্ষা দিলে রাস্তায় বসে থাকতে হয়। যাদের যোগাযোগ রয়েছে, কিছু দেওয়ার ক্ষমতা রয়েছে, ঘুষ, উপঢৌকন, কানেকশনস রয়েছে, তাদের চাকরি হয়। আমি বলছি না, সারা পশ্চিমবঙ্গবাসী জানেন। একটা ত্রাসের পরিবেশ সৃষ্টি করা, তাতে পশ্চিমবঙ্গের মানুষের কি হয়েছে সেটা তারা জানেন, তারা বলতে পারবেন। দেখুন, কেউ কিন্তু স্বামী, সন্তান, সংসার এগুলোকে তছনছ হয়ে যাবে, তারপরেও যারা লুটপাট করবে। কারণ পশ্চিমবঙ্গে আমরা ছোটোবেলা থেকে লুঠের গল্প যা শুনে এসেছি, সেখানে লুঠের অন্যান্য ধরন ছিল, কিন্তু পশ্চিমবঙ্গে দেখতে পাওয়া যায় যে এখানে শাসক দলের প্রার্থী জেতবার জন্য ব্যালট পেপার খেয়ে ফেলেন এবং তার জেলও হয় না। এটা তো মানে চূড়ান্ত বড় একটা অপরাধ। হয়তো কেউ দেখে হাসছেন। পশ্চিমবঙ্গে যিনি সম্মানীয় মুখ্যমন্ত্রী, তিনি এবং তার দলের নেতারা বলছেন আমরা কোর্ট মানি না, তারপরেও তাদের জেল বা তাদের কোনো শাস্তি বা সতর্কতা হচ্ছে না। তো এই ধরনের যে ঘটনাগুলো, সেই ধরনের ঘটনা মানুষকে না কোথাও সত্যির বিরুদ্ধে মুখ খুলতে একটু ভয় পাওয়াচ্ছে। প্রশাসনিকভাবে পুলিশকে ব্যবহার করে, খুব সুচতুরভাবে ব্যবহার করে সংগঠন পরিচালনা, থানাগুলো শাসক দলের ব্লক অফিস হয়ে গেছে, জেলা অফিস হয়ে গেছে। পুলিশের যারা জেলার কর্তারা রয়েছেন, এটা সবাই জানে। তো ফলত এই যে পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিটা কতটা ভাইব্রেট করেছে এই নির্বাচনটাকে, অবশ্যই করেছে। এবং তার সঙ্গে সঙ্গে কৌশলগত যে, মানে আমি খুব ভালো দৌড়তে জানি, আমি প্র্যাকটিস করেছি, আমি ম্যারাথনে ভালো দৌড়বো, তার জন্য আমি মন প্রাণ দিয়ে খেটেছি। মানুষ আমার জন্য হাততালি দেওয়ার জন্য বসে রয়েছেন। কিন্তু অপোজিশন ঠিক করেছে যে আমাদের হয়ে যারা দৌড়চ্ছে তারা অতটা দৌড়তে পারবে না, তো তাই তারা হয়তো কোথাও পাগলা কুকুর ভাড়া করে রেখে দিয়েছে। আপনি ভালো ম্যারাথনে ছুটতে পারলেই হবে না। যে রাস্তা দিয়ে ছুটছেন সেইখানের মোড়ে আপনার প্রতিপক্ষ ঝোপের ধারে পাগলা কুকুর লুকিয়ে রেখে দিয়েছে কিনা, এবার সে তো আপনার পেছনে তাড়া করবে। আপনি জানেন না যে তাড়া করছে, সেও জানে না, সে শুধু জানে আমাকে রুটি দিয়ে এখানে ছেড়ে রেখে দেওয়া হয়েছে। এবার আপনি যদি সেই কুকুরের তাড়া খান বা এই ধরনের কোনো অকারণ আক্রমণের শিকার হন সিলেবাসের বাইরে গিয়ে, যা রাজনীতির সিলেবাসের মধ্যে পড়ছে না, তখন তো আপনার থেকে যে অযোগ্য সে তো দুপায়ে গিয়ে যাবে। এবার এটাকে কেউ জয় বললে জয়, অবশ্যই জয় বলতে হবে। 2019-এর যে রেজাল্ট ছিল, সেখান থেকে ভারতীয় জনতা পার্টি পিছিয়েছে বেশ কয়েকটি আসনে, ভোট শতাংশেও পিছিয়েছে। এদিকে দিলীপ ঘোষের মতন একজন নেতা, তিনি তো বলছেন যে আমাকে হারানোর জন্য এরকম প্ল্যান করে। একাধিক নেতৃত্ব, বিষ্ণুপুরে সৌমিত্র খা, কি হচ্ছে দলে, সিপিএম হেরে শূন্য হয়েছে, কিন্তু এরকম অভিযোগ তোলে নিজের দল হারাবার ব্যবস্থা করেছে। এই অভিযোগ বিজেপিতে কেন? দেখুন, সিপিএমের তো কোনো অভিযোগ তোলা উচিতই নয়। আপনার বা কারুর সিপিএমের উপরে সহমর্মিতা থাকতেই পারে, দুঃখ লাগতেই পারে। রাস্তায় যারা দিন দরিদ্র মানুষ বেরোয়, তাদের দেখে আমাদের সে বদমাইশি করে গরিব হয়ে গেছে কি, নাকি সত্যি তাকে পরিকল্পনা করে ভাগ্যের জন্য
তিনি আজকে তার ঘর নেই, জামা কাপড় ছেঁড়া, তো আমরা জানি না যে একটু আগে কোথাও মার খেয়ে সেই অবস্থা হয়েছে কিনা। কিন্তু যখনই আমরা কোনো দরিদ্র মানুষকে দেখি তখন আমাদের জন্য একটা বাড়তি মায়া এমনিই চলে আসে অকারণ, যেমন আপনি বললেন, ঠিকই এরম অনেক মানুষের মনেও হচ্ছে। তাই সিপিএমকে নিয়ে এই মুহূর্তে আলোচনা করার প্রয়োজন নেই। আমার মনে হয় যে সিপিএম তারা নিজেরা পশ্চিমবঙ্গে আদপেই থাকবে নাকি নিজেদের, মানুষ তাদের ভোট দেয়নি, তারা মানুষকে লাগাতার গালাগাল দিয়েছে। এখন মিটিং চলছে, সিনিয়র নেতা মোহাম্মদ সেলিম তিনি ফেসবুকে পোস্ট করছেন যে মানুষকে দোষ দেবেন না কমরেডরা, এটা ঠিক হচ্ছে না। তো আমার মনে হয় যে সিপিএমের মতো কী করছে সেটাকে নিয়ে এই মুহূর্তে আলোচনা করে লাভ নেই। তারা নিজেদের একটা স্ট্র্যাটেজি তৈরি করুক, আবার যখন পশ্চিমবঙ্গে নির্বাচন হবে তখন তারা নামুক, তখন সেটাকে নিয়ে আপনারা আলোচনা করবেন। তাদের বিরক্ত না করাই উচিত। ভোট শতাংশের হিসেবে পশ্চিমবঙ্গে বিজেপির ভোট তো বেড়েছে, কমেনি তো পার্সেন্টেজ হিসেবে। কি 21 ধরছেন? আমি তো 1941। দেখুন, আপনি যদি পিছোতে চান তাহলে তো পরিষ্কার হিসেব করবেন যে যখন গুহা মানব ছিল সেই সময় তৃণমূল কি ছিল, বিজেপি কি ছিল? না, তখন কেউই ছিল না। তাই অত্যন্ত পিছিয়ে যাওয়ার দরকার নেই। এটা তো ঠিক যে পশ্চিমবঙ্গের মানুষ যত আধুনিক হয়েছে তত বেশি করে এই আধুনিক মানুষ আধুনিক চোরেদেরও দেখতে পেয়েছে। আপনি ছোটোবেলায় জানতেন চাল চোর হয় কোনো দল, ডাল চোর হয়, চাকরি চোর হয়, কাস্ট সার্টিফিকেট চোর হয়, আপনি জানতেন? ব্যালট পেপার খেয়ে নেওয়া যায় জেতার জন্য, আপনি জানতেন? 2019 এই সিলেবাসগুলো তৃণমূল বার করেনি। তারা অত্যন্ত মেধার সঙ্গে কীভাবে মানুষকে ঠকানো যায়, ভয় দেখানো যায়, সেই বিষয়ে তারা অত্যন্ত পরিশ্রম করেছে। সেই যে লুটপাট, মানুষকে ভয় দেখাবার বিভিন্ন পদ্ধতি, মিডিয়াকে জেলে পোড়া, ভয় দেখানোর এই যে বিভিন্ন পদ্ধতি, তাদের মুখপাত্রদের বিভিন্ন চ্যানেলে বিভিন্ন জায়গায় বসিয়ে, যেগুলো নিরপেক্ষ সংবাদ মাধ্যম, পোর্টাল, যাদেরকে কেনা যাচ্ছে না বা ম্যানেজ করা যাচ্ছে না তাদেরকে দিয়ে গালমন্দ করানো হচ্ছে, এই যে জেলে পোড়ানো হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশকে দিয়ে। 2019 সেই সিলেবাস ছিল না। তাই 2019 ফিরবেন না। তৃণমূল অনেক পরিণত চুরি জোচ্চুরির দিকে। যেভাবে তারা পরিণত হয়েছে, মানুষকেও সতর্ক থাকতে হচ্ছে, নিরপেক্ষ মানুষ সোশ্যাল মিডিয়াতে বা ফেসবুকে আমার রাজ্যের কোনো নেতা, কোনো মন্ত্রী, তিনি যদি কোনো অন্যায় করেন, তার পাড়ার চুনোপুটিরা যদি অন্যায় করেন, তিনি যদি লিখে ফেলেন, পুলিশ তাকে গ্রেপ্তার করে। যার সর্বস্ব লুট হলো, যিনি সত্যি কথা বলছেন তাকে গ্রেপ্তার করছে, আর যে অন্যায় করছে তাকে পুলিশ খুঁজে পাচ্ছে না। উল্টে যার সঙ্গে অন্যায় হলো, উল্টে তার নামেই একটা মামলা দিয়ে দেওয়া হলো। এই ধারাবাহিকতা কি 19 ছিল? তাই 2021 আর 24 ক্যালকুলেশন করলে দেখতে পাওয়া যায় যে তৃণমূলের প্রতি মানুষের আস্থা কমছে। যে মার্জিনাল ভোটগুলোতে তৃণমূল জিতেছে, অবশ্যই তারা জিতেছে। লোকসভাতে 50,000-এর নিচে যদি কোনো জয় হয়, সেই জয়টায় কিন্তু যে কোনো কিছুই হতে পারে। 50,000 ভোট 7টা বিধানসভা মিলে একটা লোকসভা হওয়াতে বিরাট কোনো ব্যাপারই না। যারাই জিতেছেন, সেটা আমাদের হোক, অন্য যে কোনো দলের হোক, শাসক দল তৃণমূলের হোক বা যাদেরই হোক না কেন, প্রত্যেকেরই অ্যানালিসিস করছেন। যদি ভালো করে দেখেন এই যে রেজাল্টটা হওয়া, দেখুন এই যে এক্সিট পোল যে সার্ভে করেছিল, তারা কি বদ্ধ উন্মাদ সবকটা এজেন্সি বা সবকটা চ্যানেল যে দেখিয়েছিল? হতে পারে তারা কেউ নিরপেক্ষ চ্যানেল, হতে পারে তারা কেউ শাসক দলের দুর্নীতি নিয়ে বারবার প্রশ্ন তোলা চ্যানেল, হতে পারে কেউ পরিষ্কার ভারতবর্ষ যে শক্তিশালী হচ্ছে সেটাকে নিয়ে কথা বলা চ্যানেল। কিন্তু প্রত্যেকেই তো ইম্পর্ট্যান্ট, তারা তো কেউ পাগলামি করতে নামেননি। শাসক বিরোধী উভয় পক্ষেরই যারাই এই অ্যানালিসিস সংস্থা, তারা সবাই এক কথা বলছে। যারা তৃণমূলের পক্ষের অ্যানালিসিস করছে তারাও একই কথা বলছে, যারা বিজেপির পক্ষে তারাও একই কথা বলছে, ইভেন যারা সিপিএম বা কংগ্রেসের পক্ষে তারা ওই একই রেজাল্টের কথা বলছিল। এই বিষয়ে সবাই এক ছিল, কেউই সিপিএমকে শূন্যের বেশি দিতে চায়নি। একটা এক্সিট পোলের হিসেব কিন্তু মিলেছে, কিন্তু এক্সিট পোলের যারা এই নিরীক্ষণটা করেছেন তারা সবাই কি বদ্ধ উন্মাদ?
তারা যে যে দলের পক্ষে কি করে তারা একই কথা বলে দিয়েছিলেন, এবং মানুষও তো বিস্মিত। ভারতীয় জনতা পার্টির একজন সাধারণ কর্মী হিসেবে আমি বা আমরা যেমন অবাক হয়েছি, ঠিক ততটাই অবাক সাধারণ মানুষ হয়েছেন, এবং মুখে না বললেও তার থেকে বেশি অবাক হয়েছে তৃণমূল। তাই যে কারণে তৃণমূলের যারা অভিজ্ঞ নেতা তারা বড় বড় কথা বলছেন না, তারা বিরাট বড় আনন্দ করছেন না, তারা চিন্তিত হয়ে রয়েছেন। এটাও তো খেয়াল করবার মতোই। তবে ডেফিনেটলি যদি একটা ভোটেও সাকসেস হয়, সেটার সঙ্গে কোন কোন প্রকল্পগুলো, কারণ রোজগার নেই পশ্চিমবঙ্গে, তৃণমূল সরকার যেভাবে খেলামেলা করেছে, কথাগুলো খুব পুরনো, কিন্তু এই পুরনো ধারাবাহিকতা মেনেই যেভাবে পশ্চিমবঙ্গে চাকরি হয়নি, পশ্চিমবঙ্গে ব্যবসায়ীরা শিল্প গড়েননি, ভয় পেয়েছেন তোলাবাজি দাদাগিরিতে আদপেই চলবে কিনা, কারখানা বন্ধ হয়ে যাবে কিনা, লুট হবে কিনা, এই কারণে আমাদের পশ্চিমবঙ্গের ইকোনমিক্যাল গ্রোথ তো শেষ হয়ে গেছে। ফলত লোকের ভরসা হচ্ছে অনুদান। মানুষ বাঁচবেন কি করে, সেটাকে নিয়ে তো হাসাহাসি করলে হবে না। আমি আমার স্ত্রী কন্যা পুত্র নিয়ে বাঁচতে চাই, তাই আমায় যদি কেউ কন্যাশ্রী দেয়, সে হয়তো ভোট পাওয়ার জন্য চালাকি করে দিচ্ছে, সে হয়তো মায়েদের ভোটটা পাওয়ার জন্য তার ছেলেকে চাকরি দিচ্ছে না, পাঠিয়ে দিচ্ছে। যে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি এই দল দিয়েছিল, কারখানা হওয়ার প্রতিশ্রুতি শাসক দল তৃণমূল দিয়েছিলেন, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী দিয়েছিলেন, তিনি সেটা করতে পারেননি বলে তারা বুদ্ধি করে প্ল্যান। ঠিক দেখুন, 2021 ইলেকশনের আগে 500 টাকা করে পশ্চিমবঙ্গে দরিদ্র মায়েদের কাছে ভাতা দিয়ে ভোটটাকে অ্যাসিওর করলেন। আমি তো মায়েদের দোষ দিতে পারবো না, আমাদের মায়েরা বুঝতে পারছে না, আমি তাকে দোষ দেবো কেন? আর ঠিক 2024 আগে সেই ভাতাটাকে 500 থেকে বাড়িয়ে 1000 টাকা করে দেওয়া হলো এই দরিদ্র পশ্চিমবঙ্গে, যেখানে সত্যিকারেরই একটা পরিবারে 2-3 জন মহিলা যদি এই টাকাটা পান, তিনি বুঝতে পারছেন না এটা শাসক দলের রাজনৈতিক চক্রান্ত। তিনি মা, তাঁর কাছে 3000 টাকাটা অনেক টাকা। তাই যে যত বড় বড়ই কথা বলুক, যেগুলোকে নিয়ে আজকে সিপিএম হয়তো ক্ষমা চাইছে, মানুষ ভুল করলো, ভুল বুঝলো সিপিএমকে, এসব বলে লাভ নেই। আমাদের প্রত্যেককেই ভাবতে হবে যে যেখানে রোজগারের বিকল্প জায়গা নেই, সেখানে মানুষ বেঁচে থাকবার জন্য এই ফাঁদে তারা পা দেবেন, কারণ তাদের বাঁচতে হবে। কোথায় কোন ছেলের চাকরি চুরি হয়ে গিয়ে রাস্তায় বসে রয়েছে, কোথায় জালি ওবিসি সার্টিফিকেট হচ্ছে, সে সেদিকে চোখ দিচ্ছে না। সে দেখছে যে আমার সংসারে ভাতটা ফুটছে। তো তৃণমূল দল অত্যন্ত বুদ্ধির সঙ্গে পশ্চিমবঙ্গের ক্ষতি করে এই কাজটা করেছেন, এবং আমাদের মায়েরা, বোনেরা, দিদিরা বেঁচে থাকবার জন্য অন্যায়কে অন্যায় জেনেও নিজের সংসারকে বাঁচাতে ব্যস্ত হয়ে গিয়ে অন্যদিকে তাকাননি বলে এটা আমার ব্যক্তিগত ধারণা। আমার নিজের মনে হয় যে ভারতীয় জনতা পার্টি বারবার চিন্তা করছে, যে আমরা বারবার বলেছি, যদি আপনারা শোনেন, যে আমরা এর থেকে বেশি অর্থ মায়েদের বোনেদের হাতে তুলে দেব। সেটা শুধুমাত্র ভাতা নয়, যাতে বিভিন্ন স্বনির্ভর প্রকল্পের মাধ্যমে আমাদের বাড়িতে থাকা যারা মায়েরা বোনেরা রয়েছেন, তারা ঘরে বসে এমন কি কাজ করতে পারেন, এমন কি কাজগুলো জানেন, যেগুলো দিয়ে আমার রাজ্যের উপকার, দেশের উপকার, এবং তিনিও দেখুন অনুদান নিতে মুখে আমরা কেউ স্বীকার করি বা না করি, যারা সচেতন মানুষ রয়েছেন, তিনি গ্রামে থাকুন আর শহরে থাকুন, তাদের ভালো লাগে না। কিন্তু কি করবে, রোজগারহীন পশ্চিমবঙ্গে তাকে তো নিতেই হবে। তাই সেটা মাথায় রেখে ভারতীয় জনতা পার্টি বারবার, আমরা সেই প্ল্যানিং অনেক আগে থেকেই চলছে, যে 2-3 হাজার টাকার উপরে আমাদের মায়েরা কি করে রোজগার করতে পারে, এই সেলফ হেল্প গ্রুপগুলোর মধ্যে দিয়ে, বিভিন্ন প্রকল্পের মধ্যে দিয়ে কাজের বিনিময়ে আরও বেশি অর্থ আমাদের মেয়েরা যে কাজটা করতে পারে, সেই নিয়ে আমাদের আলোচনা চলছে। এবং আমরা নিশ্চয় করছি, নিশ্চয়তার জায়গায় আনছি, যে 2026-এ আমরা পশ্চিমবঙ্গের মানুষকে, মায়েদের বোনেদের সেই সাম্মানিক জায়গাটাতে নিয়ে আসব, যেখানে তারা রোজগার করে আর্ন করবেন।
একদমই তাই। মহিলাদের কথা প্রসঙ্গে একটা মনে পড়ে গেল, এই একেবারে রচনা ব্যানার্জি হোক বা সায়ন্তিকা ব্যানার্জি এবং সায়নী ঘোষ, প্রত্যেকেই তো তৃণমূলের মহিলা ক্যান্ডিডেট ছিল। বিজেপি লাগাতার তাদের বিরোধিতা করেছে এবং নানা রকম কার্যক্রম নিয়ে তাদের প্রত্যেকেই জয়ী। একেবারে সেই জায়গা থেকে আজকের দিনে দাঁড়িয়ে একজন অভিনেতা হিসাবে কি বলবেন? না দেখুন, এতে তো কি কত ভালো অভিনয় করতে পারে তার ইলেকশন কি না? তো সায়ন্তিকা আমার কলিগ, রচনা ব্যানার্জি আমার কলিগ, তাদের বিভিন্ন কথাবার্তা নিয়ে পশ্চিমবঙ্গের সাধারণ যে কোনো মানুষ তারা হেসেছে, ট্রোল করেছে, তাই তো সাধারণ মানুষ করেছেন। তাদের নিশ্চয়ই সতর্ক হতে হবে, তারা নিশ্চয়ই হয়েও গেছেন যে আমাদের এগুলো বলা করা ঠিক হয়নি। তার মানে তারা কাল থেকে আমার কলিগ নয়, এটা তো হতে পারে না। তারা কলিগ ছিলেন এবং আছেন, থাকবে। কিন্তু রাজনৈতিক যুদ্ধে আমরা আক্রমণ প্রতি আক্রমণ করেছি নিয়ম মেনে। তাদের তো তারা যে জয়ী হয়েছেন, তো তারা বোধহয় নিজেরাও প্রচুর মানুষ বিস্মিত মুখে না স্বীকার করলে যে আচ্ছা এই কথাগুলো কি জয়ী হবার জন্য তারা বলেছিলেন। আবার বলছি, যে ভোটটা পড়েছে সেই ভোটটা কেন পড়েছে? তৃণমূল বলতেই পারে যে পরিষ্কার উন্নয়ন তার ছোঁয়া। আচ্ছা বলুন তো, পশ্চিমবঙ্গকে অন্য রাজ্যের মানুষ চোরের রাজ্য হিসেবে চেনে, এটা উন্নয়ন পশ্চিমবঙ্গের? পশ্চিমবঙ্গের প্রত্যেকটা চাকরি বাকরির ক্ষেত্র বন্ধ, আর নিয়োগ হবে না। হাইকোর্টের আবার একটা রায় থেকে জানতে পারা গেল, কারণ প্রত্যেকটা চাকরি রিক্রুটমেন্টে এই রাজ্য সরকারের বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, তাই নিয়োগ বন্ধ। কি ভয়ঙ্কর পরিবেশ! এটার নাম কি উন্নয়ন? এতগুলো ছেলে মেয়ে হিন্দু মুসলমান তারা রাস্তায় বসে রয়েছে, যারা পড়াশোনা করেছে, গরিব বাবা মায়েরা যারা পড়াশোনা শিখিয়েছেন, তারা চোখের জল ফেলেছেন, এটা উন্নয়ন? মানুষ ভোট দিতে গিয়ে হুমকির শিকার হচ্ছেন, প্রতিবাদ করলে মারা যাচ্ছেন, নয় তাকে মিথ্যে কেসে জেলে পোড়া হচ্ছে, এটা উন্নয়ন? আমার মনে হয় যে শাসক দল মুখে এই কথাগুলো বললে তারাও কিন্তু নিজেরাও এটাকে নিয়ে চিন্তিত। তাদের নিজেদের এই স্বভাবটাকে পরিবর্তন করতে হবে। পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন রাজনৈতিক মঞ্চ থেকে, কখনো কখনো সরকারি অফিস থেকে বসেও যারা চুরির দায় আমার দেশের আইন কানুন তার উপরে তো কেউ হয় না, তিনি বারবার বলছেন আমি আদালতের রায় মানি না। আমার মনে হয় যে তাঁকেও ভাবতে হবে, যেটা বলা যায় না, তিনি নিজের চেয়ারের গরিমাকে নষ্ট করছেন। এটা পশ্চিমবঙ্গের উন্নয়ন হতে পারে না যে আমি আইন মানি না। বারবার বিভিন্ন জায়গা থেকে, সরকারি বেসরকারি জায়গা থেকে যারা চুরি মানুষের লুটতরাজে কোর্টের দ্বারা চলা তদন্তের মাধ্যমে জেলে রয়েছেন, তাদের পক্ষে দামি দামি লয়াররা, তৃণমূলের জেলে আটকে থাকা নেতাদের, তারা বার করতে পারছেন না প্রমাণ দিয়ে, নিরপেক্ষ বিচারকদের সামনে থেকেও, সুপ্রিম কোর্ট অবধি মুভ করেও। তাদেরকে পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি বলছেন বীর। এটা পশ্চিমবঙ্গের উন্নয়ন নয়। তিনি বলছেন বোমবাদা শওকত মোল্লা, তুই বোমবাদিস, তাকে তিনি বলছেন বাঘের বাচ্চা। সুন্দরবনের বাঘেরা লজ্জা পেয়েছে যে আমার বাচ্চা এমন দেখতে না হওয়া উচিত, এবং আমরা আজ যাই হোক না কেন বোমটোম বাঁধি না। আমার মনে হয় যে সম্মানীয় মুখ্যমন্ত্রীকেও তো ভাবতে হবে কি কারণে হয়েছে, সেটা নিয়ে সবাই বিস্মিত। তবে দেখুন, অভাবের পশ্চিমবঙ্গে এটাই প্রার্থীদের আপনি জয় বলবেন? বলুন না, ইউসুফ পাঠান, যিনি পশ্চিমবঙ্গের সম্পর্কে কিছু জানেন না, যে কোনো মানুষ যে কোনো জায়গা থেকে ভারতবর্ষের যেখানে খুশি দাঁড়াতে পারে। ইউসুফ পাঠান বলুন, কীর্তি আজাদ বলুন, শত্রুঘ্ন সিনহা বলুন, এদের বাংলার মানুষের কষ্ট দুর্দশা, তাদের জীবন যাপন, সেটাকে নিয়ে কোনো ধারণা রয়েছে? পশ্চিমবঙ্গের মানুষ কি এটা জানেন না? জানেন। তারা জানেন যে ইনি আর থাকবেন না, জিতলেন চলে গেলেন, কিন্তু তারপরেও তারা নিজেদের এই মানুষগুলো যাদের জয়ী করেছেন তারা উপকার করতে পারবে না জেনেও তারা ভোট দিচ্ছে। ভোটটা পড়ছে কি করে সেটা নিয়ে আপনি আমি বা সাধারণ মানুষ যেমন চিন্তিত, কোন ফন্দি ফিকির, কোন স্ট্র্যাটেজি, সেটা নিয়ে এত তাড়াতাড়ি তৃণমূলও শিওর নয়। তারা জয়ী হয়েছেন, যারা যারা জয়ী হয়েছেন তাদের শুভেচ্ছা অভিনন্দন,
কিন্তু তারা নিজেরাও বিস্মিত। আমি একটু চট করে উত্তরপ্রদেশে চলে যাব, ফৈজাবাদ কেন্দ্র, যেখানে একেবারেই তো রাম মন্দির সেই সংগঠন আমাদের হওয়ার কথা ছিল, সেরকমভাবেই বিবৃতি আসছিল বিজেপি থেকে যে এবার ওই রাম মন্দিরের উপর ভর করে ব্যাপক রেজাল্ট হতে পারে উত্তরপ্রদেশে। ঘুরে গেল, সমাজবাদী পার্টি ব্যাপকভাবে জায়গা করলো। তাহলে কোনোভাবে কি এটা মনে হচ্ছে যে অত্যন্ত সন্দর্পণে চুপি সারে রাহুল গান্ধী আবার নরেন্দ্র মোদীর বিকল্প হিসাবে উঠে আসছে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে রাম মন্দিরের কথা তো অনেক আগে থেকেই ছিল। আমার দেশে রাম মন্দির থাকবে, এটাই তো হওয়া উচিত। সেটাকে ভাঙা হয়েছে, এটা নিয়ে তো কারুর কোনো মতান্তর নেই। বিশেষ করে কোর্ট যখন বলে দিয়েছে, প্রমাণ হয়েছে, প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে, সমস্ত কিছুর পরে এই দেশটা তো পরিষ্কার সনাতনী মানুষদের দেশ ছিল। যারা মিথ্যে কথা বলে বিরোধিতা করেন তারা নিজেরাও জানেন আমাদের দেশে হিন্দুদের লিবারেল হতে হয়। কোনো মুসলমান সম্প্রদায়ের মানুষ তিনি বলেন না আমি লিবারেল বা আমি সেকুলার, তিনি বলেন না। এটা খুব উল্লেখযোগ্যভাবে ভাববেন। সুতরাং পশ্চিমবঙ্গে বিজেপি বলেছে আমি রাম মন্দির করেছি, সুতরাং সমস্ত ভোট আপনারা আমাকে দেবেন, বলেছে? বলেনি। এটা কাদের অনুমান? কিছু লোকের অনুমান। বিরোধীরা তারা এটা বলছে, তারা চিন্তিত হয়েছিল এই রে রাম মন্দির তারা তো হতে দেয়নি কংগ্রেস, প্রচুর মানুষকে তো গুলি করে হত্যা করা হয়েছিল, এটা ভুলে গেলে কি করে হবে? একটু তো পিছন ফিরে তাকাতে হবে। এবার ডেফিনেটলি প্রশ্ন আসতে পারে যে তাহলে যে প্রশ্ন আপনি করলেন কারণগুলো আলাদা, যে তাহলে এইরম জায়গা থেকে ভোট কমলো কেন? আমি উত্তরপ্রদেশের অ্যানালিসিস করছি না, আমি উত্তরপ্রদেশের অ্যানালিসিস নিয়ে কথা বলবো না। তবে আমি এইটুকু বলবো যে উত্তরপ্রদেশে এই যে জায়গার নাম বললেন যে অযোধ্যা, এই জায়গাতে বিজেপি যে পরাজিত হয়েছে সেখানে কংগ্রেসের কোনো ভূমিকা নেই। কোন কারণে হয়েছে তা নিশ্চয়ই আগামী 4-6 মাসের মধ্যে যখন যারা দায়িত্বশীল পদে রয়েছে আমাদের সর্বভারতীয় ক্ষেত্রের, যারা অ্যানালিসিস করেন বা যারা বলেন তারা জানিয়ে দেবেন। দেখবেন এখানে রাহুল বাবুর কোনো ভূমিকা নেই। রাহুল বাবুকে ধন্যবাদ জানানো হয় যে এত দিন পর তারা এককভাবে 100 ক্রস করতে পারেননি, এই জায়গায় তারা উঠে এসছেন। আর তারা যে দলটা একা 240 পেয়েছে তাদের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। এতে তো মানে আপনি 3rd ডিভিশনে পাস করেছেন আর যে 1st ডিভিশন পেয়েছে তাকে বলেন কে স্টার মার্কস পেলি না? তো এটা তো বেসিক্যালি নিজেদেরকে হাসির জায়গায় নিয়ে আসা। আমার মনে হয় যে যারা বিরোধী হয়েছেন তারা কনস্ট্রাকটিভ আলোচনা করবেন। এনডিএ জোট যথেষ্ট ভালো সংখ্যা নিয়ে তাদের সরকার গড়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি যারা বিরোধী তারা যেমন গঠনমূলক আলোচনা করছিল, তাদের ওপরে তৃণমূলের অকারণ তৃণমূলীয় পুলিশের এই তাণ্ডব, কেস খাইয়ে দেওয়া, ফাঁসিয়ে দেওয়া, সেখান থেকে বিরত না হলে যে রেজাল্টগুলো এসে অ্যানালিসিস হচ্ছে আজকে বিভিন্ন জায়গায় যেখানে তৃণমূলের দাপুটে নেতাদের এলাকা সেখানে বিজেপি জিতেছে, অ্যানালিসিস চলছে প্রত্যেকটা মিডিয়ায়। তৃণমূল সতর্ক, পার্সেন্টেজে বিজেপির ভোট বেড়েছে 2024-এ টোটাল ভোট, আর তৃণমূলের ভোট পার্সেন্টেজ কমেছে টোটাল পশ্চিমবঙ্গে যত মানুষ। এবং কলকাতা পুরসভার দিকে তাকালেও আমরা তার একদম পরিষ্কার ছবি পাই। প্রত্যেকটি নামজাদা কাউন্সিলর তাদের ওয়ার্ডেও একদম ধরাশায়ী হয়েছে তৃণমূল। একদমই তাই। এটা কী জন্য? আমি মানুষের ওপরে অত্যাচার, অহমিকা, পুলিশ দিয়ে মানুষকে ভয় দেখানো, তার তো প্রভাব গ্রামসহ সব জায়গায় আছে। আবার বলছি, মানুষের পেট খালি, তাই তারা যে কড়া প্রতিবাদ ভোটের মাধ্যমে প্রতিফলিত করতে চেয়েছে তা সেটা করতে পারেনি। যে এখনও 2026 অবধি এই সরকারটা আছে। যদি আমরা ভোটটা দিয়ে দিই, এরা ইলেকশনের রেজাল্টের ফলাফল দেখে বাড়ি বাড়ি গিয়ে থ্রেট করে আসে। যদি কেউ টুকে পাস করে, যদি কেউ অত্যন্ত দক্ষতার সঙ্গে হাতে চিরকুট বা চোতা যেটাকে বলে লিখে নিয়ে যায়,
সেটাতে যদি কেউ ফার্স্ট হয় অবশ্যই সেটা কাউন্ট হবে ফার্স্ট হওয়াটা। এখন ইন্ডিয়া জোটের দিকে তাকালে একটু চট করে একটা জিনিস বুঝুন, মমতা ব্যানার্জি চলে গেল, রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায় ঝুলে রয়েছেন কেন? না না, অভিষেক ব্যানার্জি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পজিশন কোথায় মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পেরেছেন? প্রথমে তারা বলেছিলেন তারা প্রধানমন্ত্রী হবেন, তারপর বললেন যে ইন্ডি নাকি আমার নাম দেওয়া ভালো, তারপর তিনি ইন্ডি থেকে বেরিয়ে এলেন কেন? তারপর যখন রেজাল্ট কাইন্ড অফ 60-40 জায়গায় যাচ্ছে তখন তিনি বলছেন, অত্যন্ত অভিজ্ঞ একজন রাজনৈতিক ব্যক্তিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, তখন তিনি বলছেন, যখন সাংবাদিক প্রশ্ন করছেন তাকে যে আপনি কি ইন্ডিতে থাকছেন, তখন তিনি বলছেন এই ধরনের অর্বাচীন প্রশ্নের উত্তর আমি এই মুহূর্তে দেব না, আমার দলের একটা অঙ্ক বা ক্যালকুলেশন আছে জানাবো। কেন তিনি বলতে পারছেন না ইন্ডিতে আমি নেই প্রকাশ্যে? তিনি মধ্যিখানের রাস্তায় দাঁড়িয়ে রেখে দিয়েছেন, তার কোন একটা প্রতিনিধি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠালেন, যে কোনো কাউকে পাঠাতে পারতেন, ডিরেক ওব্রায়নকে পাঠাতে পারলেন, এটাকে বলে বুড়ি ছুঁয়ে রেখে দেওয়া। তার অবস্থান কোথায়? আদৌপি কি তিনি ইন্ডি জোটের রাহুল বাবুদের সঙ্গে রয়েছেন? না না বাবা, আমি কোথাও নেই, আমি মধ্যিখানে, ঠিক সেই অবস্থানে রয়েছেন, এটা মানুষ দেখতে পাচ্ছেন। অত্যন্ত রাজনৈতিকভাবে নিজেকে বাঁচাবার জন্য বুদ্ধির প্রয়োগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধরি মাছ না ছুঁই পানি। আবার এখানে তিনি স্লোগান দিচ্ছেন এই সরকার তো কদিন থাকবে, ভেঙে যাবে, দেখুন না কি হয়। শুনতে লাগছে ইন্ডি জোটের মতো কথা বলছেন, কিন্তু ইন্ডি জোটে ঢুকছেন না নিজে। গণতন্ত্রের উৎসব, সবাই গেলেন, ইভেন মল্লিকার্জুন খাড়গে অবধি, কংগ্রেসের ন্যাশনাল চিফ তিনি উপস্থিত থাকলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে। বিরোধীরা গণতন্ত্রের একটা ঘোষিত পিলার সংসদীয় গণতন্ত্রে। একজন বলছিলেন যে মাওবাদীরা এই গণতান্ত্রিক ভোট তারা বিশ্বাস করে না, তারা পার্লামেন্টে বিশ্বাস করে না, তারা শপথে বিশ্বাস করে না। একজন বলছিলেন যে এই আচরণ তো তৃণমূলের ঠিক মাওবাদীরা যে আদর্শে বিশ্বাস করে কিছুটা সেইরাম লাগলো না, যে তারা তো এই গণতান্ত্রিক পদ্ধতির পার্ট, তারা ইলেকশন লড়েছেন, তারা জিতেছেন, কিন্তু তারা উপস্থিত থাকলেন না। অথচ কংগ্রেস উপস্থিত থাকছে, দায়িত্বশীল জায়গা পালন করছে। অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় বা তাদের দলের বা যারা জিতেছেন তাদের শুভেচ্ছা, তাদের উপস্থিত থাকা উচিত এই মজবুত গণতন্ত্রে বিরোধিতার জায়গাটা স্পষ্ট করবার জন্য। তার মানে এটা প্রশ্ন হচ্ছে যে আদপেই কি বিরোধিতার জায়গাতেও তৃণমূল কংগ্রেস অ্যাকচুয়ালি থাকতে চাইছে না? এই প্রশ্ন তো প্রচুর মানুষ করছে। তাই তিনি ইন্ডিতে রয়েছেন তৃণমূল, নাকি পিন্ডিতে রয়েছেন, নাকি অন্য কোনো দিকে একটা হালকা করুণ চোখে তাকিয়ে আছেন, সেটা তো সময় উত্তর দেবে। ছোট্ট করে শেষ করব, একদম অনেক সময় হয়ে গেছে। একটা ছোট্ট প্রসঙ্গ জেনে শেষ করব। বামেদের ঠিক ঘুরে দাঁড়ানো হলো না, এই ঘুরে দাঁড়ানো হলো না, তাতে কি বিজেপির লাভ হলো? না, আমি এইভাবে ভাবি না। বামেরা কে বলেছে ঘুরে দাঁড়াচ্ছে না? আপনি যে কোনো বাম নেতাকে জিজ্ঞেস করুন, দেখবেন যে প্রত্যেক 2 মিনিট 3 মিনিটের মধ্যে তারা ঘুরে দাঁড়ায়। একবার ওদিকে মুখ করে দাঁড়ায়, ঠিক তারপর বাড়িতে কোনো লোক এলে আবার ওদিকে ঘুরে দাঁড়ায়। এখন বাম কীভাবে ঘুরে দাঁড়াবে সেটা সুজনবাবুর মতো সিনিয়র নেতা, মোহাম্মদ সেলিমের মতো সিনিয়র নেতারা, যারা 34 বছর ধরে পশ্চিমবঙ্গের মানুষের মন বুঝে তাদেরকে কিভাবে কন্ট্রোল করা যায়, ভোট নেওয়া যায়, কিভাবে লোকাল কমিটির অফিস থেকে পুলিশ অপারেশন করা যায়, এই সবটাই সুদক্ষভাবে করতেন, যে সিলেবাসটা তৃণমূল একটু কাঁচা এবং ডিরেক্টলিভাবে করছে। পুলিশরা যে কারণে উর্দি পরেই তৃণমূলের সভামঞ্চে উঠে গিয়ে ফুল নেয় পার্টির অনুষ্ঠানে, তো তারা বিলক্ষণ জানেন, এটা তাদের ব্যাপার, তারা আলোচনা করবেন। সংসদীয় রাজনীতিতে, গণতান্ত্রিক পদ্ধতিতে, ইলেকটোরাল প্রসেসে যে রাজনৈতিক দলেরা অংশগ্রহণ করে তাদের কাউকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা উচিত নয়, আমি এটা বিশ্বাস করি। আজকে যে শুয়ে পড়েছে কাল সে উঠে বসতে পারে,
আজকে যে দাঁড়িয়ে আছে কাল সে শুয়েও পড়তে পারে। কেরালায় বিজেপির ফল ভালো হয়েছে বামগড়, এবং বামেদের কেরালাতে পজিশন খারাপ হচ্ছে, যতই এখানে বাম নেতারা চেঁচাক না কেন। আজকে তারা হঠাৎ করে দেশ নিয়ে কথা বলতে শুরু করেছেন, আর তারা চীন, ভিয়েতনাম, কিউবা, রাশিয়ার কথা বলছেন না। আজকে তারা ইয়ে আজাদি ঝুটা হ্যায় যে স্লোগানগুলোকে সমর্থন করতেন, এই দেশের স্বাধীনতা দিবসকেও সম্মান করতেন না, তারা এখন 15ই আগস্ট কীভাবে পালন করবেন ভাবছেন। যারা ভারতবর্ষের স্বাধীনতার লড়াইতে যে শহীদরা প্রাণ দিয়েছেন তাদের সম্মান না দিয়ে, তাদের জন্মদিন মৃত্যুদিন পালন না করে, তারা বামপন্থার যারা স্লোগান দিয়েছেন আন্তর্জাতিকভাবে ভারতবর্ষের বাইরের বিপ্লবীদের নিয়ে, তারা নিজেদেরকে মনে করেন চে গুয়েভারা দাস, চে গুয়েভারা পাল, চে গুয়েভারা চক্রবর্তী। এই ধারণা থেকে তারা ভোটে জেতবার ভয়েতেই বেরিয়ে আসছেন। আমার মনে হয় যে তারা নিশ্চয়ই পর্যালোচনা করছেন, এটা তাঁদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা এইটুকু বলবো যে জিতে গেলেই, রেজাল্ট ভালো হলেই, কোনো ভুল করে সেটা ভালো হলেই সেই ভুলটাকে ঠিক বলে মেনে নেওয়া হয়। আর যখন কোথাও যে কোনো দলেরই যখন রেজাল্ট একটু পছন্দ মতো হয় না, বিজেপির সিট কটা কমেছে অ্যাকচুয়ালি? মাত্র 6টা। এক্সিট পোল কি দিয়েছিল সেটা তো বিজেপি বলেনি, এক্সিট পোল আপনি এটা দেখান, আমি এটা পারছি। কুণাল ঘোষের ভবিষ্যৎবাণীটা সত্যি হয়ে গেছে। উনি 30 থেকে 35টি আসনের কথা আগেই ইঙ্গিত দিয়েছিলেন, এবং 5 থেকে 11টা আসনের ইঙ্গিত। এইটা মানতেই হবে, কুণালবাবু একেবারে সঠিক অ্যানালাইসিসটা করেছেন। কুণালবাবু তো চিরকাল সঠিক কথাই বলেন। কুণালবাবুর যে কোনো কথাই ঠিক। কুণালবাবুর এই ভোট নিয়ে কথাটাও ঠিক। মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে যে সারদার বেনিফিশিয়ারি, সব থেকে সুবিধে নিয়েছেন, জেলে আমার পাশে থাকা উচিত, কুণালবাবুর এই কথাটাও ঠিক। তৃণমূল কংগ্রেস এই চাকরি চুরি জানতো, এটাও ঠিক। সন্দেশখালিতে যা হয়েছে সেটা আটকানো যেত, এই কথাগুলোও ঠিক। তাহলে এটা ধরে নিতে হয়।